গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তৃণমূল একটা রাজনৈতিক দল একটা রেকর্ড করছে যে 1 মাসের মধ্যে, যেটা আপনি দিয়ে শুরু করলেন, তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। আমি বলছি কর্পূরের মতন উবে যাচ্ছে, দলটাই থাকছে না, দলটাই নেই। বারবার এটা খুব মজার সাথে বলি, 1 মাস বিজেপির তৃণমূলের নাবিশ্বাস। 4 মের আগে যারা খালি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব এবং অভিষেক ব্যানার্জি সেনাপতিত্ব, এদের কারোর মনে হলো না যে এই যে দুর্নীতিগ্রস্ত আপাতমস্তক একটা দল, তার আওয়াজটা তোলা দরকার। বালি, কয়লা, গরু এগুলো তো হয়েছে, কিন্তু মেন যে টাকাটা নিয়েছে খাদ্য, এসএসসি স্ক্যাম, এই চাকরি, তারপর আপনি ধরে নিন জেলা পরিষদে বিভিন্ন টেন্ডার, কোথায় হাত দেবেন? এখন যেখানে হাত দিচ্ছে সেখানে পচা ডিম ছুটছে। এবং এই প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি হয়েছে সেটাকে মদত করার জন্যে কমপ্লিট পুলিশ ফোর্স, ওপর থেকে নিচে, এখন কাউকে বাদ দেওয়া যাবে না, সবাই কিন্তু তাকে সাহায্য করে। কংগ্রেসকে তো প্রায় শেষ করে দিচ্ছে, এই ভ্যাকিউমটাকে বিজেপি লিফট আপ করবে। কেন বলছি? এই অভিজিৎ দীপকে যখন এলেন আমেরিকার থেকে, এয়ারপোর্টে তাকে পারমিশন হাতে করে দেওয়া হলো যে আপনি যন্তর মন্তরে যান, পারমিশন আমরা করে দিলাম, পুলিশ করে দিল, আপনি ওখানে আরামসে বসে আপনার আন্দোলন করুন। গ্রাউন্ডে 5-6টা মাথায় দেখা গেছে, তারা প্রত্যেকেই 2016-17 অব্দি বিজেপির ফলোয়ার ছিল এবং নরেন্দ্র মোদীর ফ্যান ছিল, ফ্যান। কংগ্রেসকে শেষ করার জন্য একটা পার্টিকে রেস করলো, যাতে এই অপোজিশনটা পুরো কংগ্রেস না নিতে পারে। প্রত্যেকে যারা আছে, দে হ্যাভ অল এনজয়েড ফ্রুটস অফ পাওয়ার। আবার বলছি, ইচ অ্যান্ড এভরিবডি, যতজন আছে, কেউ এখানে ধোয়া তুলসী পাতা নয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতা থেকে সরে যেতেই ছবিটা একেবারে পরিবর্তন। আর একদিকে যখন তৃণমূল থেকে হু হু করে বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগদান করে নব্য তৃণমূল তৈরি হয়েছে, একই সঙ্গে লোকসভাতেও ছবিটা এক। হু হু করে সাংসদরা দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিষোদ্গার করে বিক্ষুব্ধ হয়ে গেলেন। বিদ্রোহের আগুনে জ্বলছে তৃণমূল, মনে হচ্ছে দলটা বোধহয় কালকেই উঠে যাবে, এরকম একটা পরিস্থিতি। আর অন্যদিকে ঠিক এই পশ্চিমবঙ্গে যখন এই পরিস্থিতি, ঠিক তখন রাজ্যে সুশাসন দেওয়ার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন এবং দল উভয়ের মধ্যে একটা ভারসাম্য মেনটেন করার চেষ্টা করছেন শুভেন্দুবাবু। আর জাতীয় রাজনীতির ক্ষেত্রে এখন চর্চায়, আলোচনায়, বিশেষ করে জেনজির কাছে ককরোচ জনতা পার্টি। এই সব কিছু নিয়েই আজকে আমরা এমন এক মানুষের সঙ্গে আলোচনা করব, তিনি প্রথম জীবনে সামরিক ক্ষেত্রে নিজেকে দেশমাতৃকার কাজে নিয়োজিত করেছেন। তিনি কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কিন্তু রাজনীতির ক্ষেত্রেও তিনি কিন্তু দীর্ঘ সময় সেনা জীবন থেকে অবসর নেওয়ার পর রাজনীতিও করেছেন, সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দীপ্তাংশু এর আগে অন্যরকম ইন্টারভিউ হয়েছে, আজকের সাক্ষাৎকারটা একদম অন্যরকম। যারা জানে, যারা জানে না তাদের জন্য জানালাম যে আপনি যখন রাজনীতিতে আসলেন আর এখনকার পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিসর, মানে এই যে পাল্টে যাওয়া পরিসর, কেমন দেখছেন? কোনটা ভালো? ভালো তো মানুষ সার্টিফিকেট দেয়, গণতন্ত্রে মানুষই শেষ কথা, এবং মানুষ তো শেষ কথা বলে দিয়েছে কে ভালো কে খারাপ। এবং আজকে আমরা যেটা দেখছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে সরকারকে নিয়ে যাচ্ছে, সরকার, আমি বলছি প্রশাসন, আপনি দুটো কথা ব্যবহার করলেন, প্রশাসন এবং দল। প্রশাসন আর দল দুটো আলাদা হওয়া দরকার। আমরা দীর্ঘদিন আমরা দেখেছি, যখন 35 বছর বাম শাসন ছিল, প্রায় ওই লাইনটা মিটে গেছিল, সমস্ত ডিসিশান নেওয়া হতো আলিমুদ্দিন থেকে। একইভাবে আমরা দেখেছি যে এর আগের যে সরকার ছিল, মাননীয়া যিনি ছিলেন, যে আর্টসওয়াইল যে চিফ মিনিস্টার ছিল,
সেও কিন্তু দল এবং প্রশাসনটাকে গুলিয়ে ফেলেছিল এবং প্রশাসনের থেকে বেশি দলকে প্রাধান্য দেওয়ার জন্যে পুরো জিনিসটা কিন্তু ঘেঁটে গেছিলো। প্রশাসন বলে আর কিছু ছিল না, প্রশাসন উজ্জ্ব হয়ে গেছিল। এবং আমরা দেখেছি যে কোনো প্রশাসনিক মিটিং হতো সেখানে কিন্তু দলের কথা বেশি হতো, প্রশাসনের কথা কম হতো। তো এই ওভারঅল যদি আমি দেখি, আমি দীর্ঘদিন এখন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে তার সফরসঙ্গী 2018, আমি যদিও 17 এসে গেছিলাম তৃণমূলে, 18 থেকে ওনার নিচে কাজ করা, উনি হাত ধরে কাজ আমাকে শিখিয়েছেন। উনি বাঁকুড়ার জায়গায় অবজারভার ছিলেন, আমি ওনার নিচেই কো অবজারভার ছিলাম। ট্রান্সপোর্টে বিভিন্ন জায়গায় ওনার নেতৃত্বে আমি কাজ করেছি সরকারিভাবে। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছি গ্রিভেন্স মনিটরিং সেলে। তো এই ওভারঅল যদি আমি দেখি, যেটা আমরা যে আওয়াজ তুলেছিলাম, আজকাল তো সুচারু অনেকে আওয়াজ তুলছে, কারণ আজকে তৃণমূল হেরে গেছে, তৃণমূল কর্পূরের মতন উবে যাচ্ছে। কর্পূর যখন খোলা রাখা হয় যেভাবে উবে যায়, তৃণমূল আমার মনে হয় একটা বিশ্ব রেকর্ড, অনেক গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হয়। তৃণমূল একটা রাজনৈতিক দল একটা রেকর্ড করছে যে 1 মাসের মধ্যে, যেটা আপনি দিয়ে শুরু করলেন, তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। আমি বলছি কর্পূরের মতন উবে যাচ্ছে, দলটাই থাকছে না, দলটাই নেই। এবং প্রত্যেক দিন সকালবেলা একটা করে নতুন খবর, কে ইস্তফা দিচ্ছে, কোন বিধায়ক অন্যদিকে চলে যাচ্ছে, কোন সাংসদ আর দলের সাথে নেই, 1 2 3 ছাড়া, তারাও থাকবে কি না প্রশ্নচিহ্ন। আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার ভাইপো ছাড়া তাদের হাত আর তৃতীয় ব্যক্তি ধরবে কিনা সময়ের অপেক্ষা। এটা হচ্ছে এক। নিশ্চিতভাবে মানুষ গণতন্ত্রের শেষ কথা এবং মানুষ জবাব দিয়েছে। ভারতীয় জনতা পার্টি এসছে, আমরা সবাই তার দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছি কীভাবে নিয়ে যাবে। গতকালই 1 মাস 30 দিন ভারতীয় জনতা পার্টির শেষ হলো। আমি বারবার এটা খুব মজার সাথে বলি, 1 মাস বিজেপির তৃণমূলের নাভিশ্বাস। তো সেই জেল যাত্রা আর তৃণমূলের যারা ছিল তারা তৃণমূলকে ছেড়ে রাতারাতি চলে যাচ্ছে। কিন্তু আমি যেটা দিয়ে ছেড়ে চলে এলাম, আমরা যখন ছিলাম, শুভেন্দু অধিকারী হোক অথবা আমাদের মতন আরও কিছু যারা ছিল, যারা সরকারি পদে ছিলাম, তারা কিন্তু সেই সময় যখন তৃণমূল অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, এবং তারপরে তৃণমূল থাকবে না যাবে, 2021 আবার তৃণমূল এসছিল, আমরা কিন্তু সেই সময় 2020 আগে 2019-20 থেকে আমরা এই আওয়াজ তুলতে শুরু করেছিলাম দলের মধ্যে। এবং একটা সময় যখন দল শুনল না যে যারা দুর্নীতিগ্রস্ত এবং আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত, তাদেরই বাহবা দিচ্ছে নেতৃত্ব, বিশেষ করে মুখ্যমন্ত্রী, সেই সময় কিন্তু আমাদের আওয়াজ, এই যারা বেরিয়ে এসেছিলাম 19শে ডিসেম্বর 2020 শুভেন্দুদার হাত ধরেই মেদিনীপুরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন অমিত শাহজির হাত ধরেই কিন্তু আমরা সবাই দলটা ছেড়েছিলাম। কিন্তু সেই দলটা যখন ছেড়েছিলাম তখন তৃণমূল কিন্তু সবচেয়ে ওপরে এবং সমস্ত কিছু রিজাইন করেছিলাম। আজকে অনেকে টিভির সামনে আপনি সকাল থেকে বিকেল দেখবেন যে নানা রকম যদি তারা তৃণমূলে এত দুর্নীতির মধ্যে ছিলেন, তাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাহলে ইলেকশন লড়লেন কেন? যে সাংসদরা 4 বার 5 বারের সাংসদ, তাদের একবারও লজ্জা হচ্ছে না যে 3 দিন আগে, এই 4 মের আগে, যারা খালি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব, এই একটা নতুন ডায়লগ করেছিল কুণাল ঘোষের কোট আনকোট ডায়লগ, সেটাই সবাই আওড়াচ্ছিল। তাদের কারোর মনে হলো না যে এই যে দুর্নীতিগ্রস্ত আপাতমস্তক একটা দল, তার আওয়াজটা তোলা দরকার এবং সামনে তোলা দরকার। আজকে ক্যামেরার সামনে বড় কেন কথা বলছে? কারণ বিজেপির পাশে যাবে বলে, বিজেপির তাদের নেবে বলে। সেই জায়গায় আমার মনে হয় কোথাও না কোথাও এই কমপ্লিট যে রোজ চিত্রনাট্য আমি বলি, যে টিভিতে, টেলিভিশনে, সংবাদ মাধ্যম, গণমাধ্যমে দেখছে, এটা দুর্ভাগ্যজনক। এবং এই লোকগুলো যাদের তখন শুভেন্দু অধিকারী এবং আমাদের বিভিন্ন লোককে তখন এই তৃণমূল বেইমান বলেছিল, আজকে যারা বেরোচ্ছে তাদের কি উক্তি দেবে? আমার মনে হয় পশ্চিমবাংলা 10 কোটি মানুষ সে অ্যাডজেক্টিভ ইউজ করবে। আপনি কি মনে করেন যে দুর্নীতির জন্যই তৃণমূল শেষ হলো? তৃণমূলের কফিনে পেরেক পুঁতে দেওয়ার একটাই কারণ মানুষের, সেটা হচ্ছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, সীমায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছিল, যে করো দুর্নীতি করো,
আপনি কোভিডে দেখুন যে কোভিডে এত বড় দুর্নীতি হয়েছিল কোভিডের সময় হেলথের মধ্যে, সেই হেলথ সেক্রেটারি এখনও আছে, আমার মনে হয় নিশ্চিতভাবে তাকে সরানো হবে, অথবা তার বিরুদ্ধে কে এনকোয়ারি করলো, সেই মুখ্যমন্ত্রীর একজন খুব কাছের লোক, যিনি উপদেষ্টা হয়েছিল, যে এক সময় আমাদের পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি ছিলেন। যখন নরেন্দ্র মোদী এসেছিল তাকে তার সঙ্গে চিফ সেক্রেটারি থাকার কথা, সেখানে উনি সেই স্পর্ধা দেখিয়েছিল যে চিফ সেক্রেটারি সেই জায়গাটা ছিল না। এবং সেই ভদ্রলোক, আমি তার নাম নিতেও আমার ভালো লাগে না, কারণ আমি ওই চটি চাটা তাদের সেই চটি চাটা আমলাও বলতে আমার দ্বিধা নেই, তারা এনকোয়ারি করেছিল এবং সব কিছু ক্লিয়ার দিয়েছে। কিন্তু একটা দুর্নীতি হয়েছিল, আপনি যেটা বলছেন যে আপাত মস্তক দুর্নীতি, আপনি যেখানে দেবেন উইপোকা ওপর থেকে কাঠটাকে ভালো দেখায়, মানে যখন আঙুল ঢোকাবেন সব জায়গায় ঢুকে যায়, উইপোকা ভেতর থেকে খেয়ে ঝাঁঝরা করে দিয়েছে। এবং পশ্চিমবাংলায় আজকে প্রশাসন এবং বিভিন্ন যে কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার আমাদের কিন্তু 50-100 বছর পিছিয়ে দিয়েছে, যেখানে আঙুল ঢোকাবেন সেখানে কিন্তু উইপোকা খেয়ে নিয়েছে। উইপোকাটা কারা? এই তৃণমূলীরা, যারা দিনের পর দিন সাধারণ মানুষের যে টাকা সরকার থেকে এসছে, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন জনকল্যাণ প্রকল্প, টাকা তো আর কেউ ছাপিয়ে দেয়নি ওদের, এই জনকল্যাণ প্রকল্প সরকারের পয়সা সেখান থেকে হাতিয়েছে। আর কোথার থেকে হাতিয়েছে? বালি, কয়লা, গরু, এগুলো তো হয়েছে, কিন্তু মেন যে টাকাটা নিয়েছে, খাদ্য, এসএসসি স্ক্যাম, এই চাকরি, তারপর আপনি ধরে নিন জেলা পরিষদের বিভিন্ন টেন্ডার, কোথায় হাত দেবেন? এখন যেখানে হাত দিচ্ছে সেখানে পচা ডিম ছুটছে। এই পচা ডিম মানুষের যে মনের মধ্যে যে রাগ একত্রিত হয়েছিল, এটা তার প্রতিফলন দেখছি। আর এটা আরও দিন যত যাবে এটা হবে। এবং আপনি দেখুন যাদের নিয়ে যাচ্ছে, তাদের যে সাধারণ মানুষের যারা তার ওপর যে রাগ উপচে পড়ছে, সেটা ফলতা হোক, ডায়মন্ড হারবার মডেল হোক, সেইখানে এই প্রত্যেকটা লোকের ওপর হাত ছিল কিন্তু এই নেতৃত্বের। প্রত্যেকটা লোক কেন বেড়ে উঠেছিল? কারণ পুলিশ মহল এদের সাপোর্ট দিয়েছে। পুলিশ ছাড়া কোনো কাজ হয় না। তৃণমূলের দুটো জিনিস এই দুর্নীতি করতে সাহায্য করেছে, এক হচ্ছে তৃণমূলের নেতৃত্ব 1 and 2, এবং পুলিশ মহলে যারা ছিলেন তারা আজকে হয়তো সবাই খুব ভালো সাজছে, কিন্তু তারা সেই দিনে প্রত্যেকে এই করাপশনের মধ্যে ইনভলভ ছিল, এবং এই প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি হয়েছে সেটাকে মদত করার জন্যে কমপ্লিট পুলিশ ফোর্স, ওপর থেকে নিচে, এখন কাউকে বাদ দেওয়া যাবে না, সবাই কিন্তু তাকে সাহায্য করেছে। এবার একটু অন্য পার্সপেক্টিভে আসি। জাতীয় রাজনীতির ক্ষেত্রে ককরোচ জনতা পার্টি এখন কার্যত এদের ফলোয়ার দিনের পর দিন বাড়ছে। দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ হলো। কি মনে হচ্ছে, দেশে কি ভারতীয় জনতা পার্টির বিকল্প হিসাবে এবার সিজেপি, ককরোচ জনতা পার্টি? দেখুন, ককরোচ জনতা পার্টির মোর অফ এ স্যাটারিক্যাল, মেটাফরিক্যাল একটা গণমাধ্যমে একটা পার্টি জেগে উঠলো। এবং আপনি দেখবেন সুচারু, এর মধ্যে আমি 2-3টে পার্সপেক্টিভ বলছি। হয়তো প্রথমবার R+ এরকম একটা পার্সপেক্টিভ দিয়েছে, কারণ ককরোচ জনতা পার্টির এই পার্সপেক্টিভ হয়তো আপনারা শোনেননি। আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছি। 2012-13 আমি নিয়ে গেলাম। ইন্ডিয়া এগেনস্ট করাপশন আপনাদের প্রত্যেকের মনে আছে যারা দেখছেন। আইএসি একটা ছিল, সামনে আন্না হাজারেকে রেখে দিল্লিতে একটা বিরাট এই একই ককরোচ জনতা পার্টির মতন আন্দোলন শুরু হয়েছিল যুবক যুবতীদের। দেশের যুবক যুবতী করেছিল কেন? যে কংগ্রেস কালিমালিপ্ত, কংগ্রেস একটা বিরাট করাপশন করেছে, দুর্নীতির সঙ্গে যুক্ত। কি CWG, 2G, তারপর কোল ব্লক অ্যালটমেন্ট, এই বিভিন্ন জায়গায়। তো এইটা সেন্টার করে তো বলেছিল হাজার কোটি টাকা। সিএজিও একটা রিপোর্ট বার করেছিল, মিস্টার রাই, যদি সবার মনে থাকে, যে হাজার কোটি টাকা কংগ্রেস খেয়ে নিয়েছে। কিন্তু আজ অবধি প্রায় 12 বছর এই সরকারের, প্রেজেন্ট বিজেপি সরকার হয়ে গেল, কাউকে কিন্তু শাস্তি দিতে দেখলাম না। তাহলে ওটা কী ছিল? তাহলে ওটা নোশনাল বলছে, অনেকে এখন বলছে এটা নোশনাল মানি। কিন্তু এই নোশনাল মানির মানে নোশনাল টাকার জন্যে একটা রাজনৈতিক দল কংগ্রেসকে কিন্তু শেষ করে দিল। এবং যে আন্দোলন হলো, সে আন্দোলনের পর যে দুটো দল প্রাধান্য পেল, কে পেল? এক বিজেপি। তো কংগ্রেস সরে গেল অপোজিশন থেকে, তখন সরকারে ছিল, এসে গেল বিজেপি, এবং কংগ্রেস আস্তে আস্তে ভাঙতে, কারণ কংগ্রেসকে এত কালিমালিপ্ত করে দিয়েছিল যে কংগ্রেস আর সোজা হয়ে দাঁড়াতে পারিনি।
আর একটা যারা উঠলো তারা হলো ইন্ডিয়া অ্যাগেন্স্ট করাপশনে। কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পারলাম যে অরবিন্দ কেজরিওয়াল বলে একজন নাম হলো, আম আদমি পার্টির হলো এই ইন্ডিয়া অ্যাগেন্স্ট করাপশনের মাধ্যম দিয়ে, এবং এই কিরণ বেদি, মনীষ সিসোদিয়া, রাঘব চাড্ডা, এরা বিভিন্ন লোক একত্রিত হয়ে তারা কিন্তু একটা দল বানালো। আম আদমি পার্টি দিল্লিতে 10 বছর ছিল, তারপর আমরা প্রত্যেকেই তার ইতিহাস জানি। অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, তাকে জেলে পাঠানো হলো, এবং আজকে আম আদমি পার্টি তৃণমূলের মতন, তৃণমূল একটু তাড়াতাড়ি উবে যাচ্ছে, আম আদমি পার্টিও উবে গেছে। তো এই ছোট ছোট দলগুলো যারা উঠে মানে ব্যাঙের ছাতার মতন গজিয়েছিল, শুধু তাদের একটা ফোকাস ছিল হচ্ছে দুর্নীতি এবং কিরম করে কম সময় প্রচুর টাকা কামাবো। তৃণমূলেরও তাই, এদেরও তাই, আম আদমি পার্টিরও তাই। তো এইটা যদি আমরা ফোকাল পয়েন্ট করি, তাহলে ককরোচ জনতা পার্টির এই যে এক্স হ্যান্ডেল অথবা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে এই যে 8 কোটি 7 কোটি মেম্বারশিপ 10 দিন 15 দিনে হয়ে গেল, এরা কারা? একটা দেখো সুচারু, একটা মানুষের, একটা যুবক যুবতীদের রাগ আছে। সেই রাগটা বিজেপিও জানে, কংগ্রেসও জানে, যে একটা মানে ইউথের যে আনএমপ্লয়মেন্ট, ইউথের কাজ নেই, ইনফ্লেশন এত বেড়ে গেছে, বিজেপির যে প্রতিশ্রুতি বছরে 2 কোটি চাকরি দেবো, আজকে 12 বছর হয়ে গেল সেটা পূর্ণ করতে পারিনি। তো ইনফ্লেশন যেভাবে বাড়ছে, আমাদের টোটাল ইকোনমি দেশের যেভাবে মাঝখান থেকে প্রায় তার শির দ্বারা ভেঙে পড়ছে, এই সমস্ত দিয়ে যদি আমরা দেখি, তো একটা রাগ আছে মানুষের। তাই বিজেপি 2024-এ 240-এ নেমে এসেছিল, 313 থেকে 240। আরও নিচে নেমে আসতে পারে যদি এই যে রাগ, মানুষের রাগ যেটা থাকে, যদি আরও নেমে আসতে পারে। তাহলে উপায় কি? তাহলে বিজেপির রাজনীতির অবজেক্টিভ কি? 2029-এ আবার মেজরিটি নিয়ে আসবে। তাহলে এই ইন্ডিয়া অ্যাগেন্স্ট করাপশানে যে পদ্ধতি, যে টেমপ্লেট ইউজ করা হয়েছিল, একই টেমপ্লেট আমি এই ককরোচ জনতা পার্টি দিয়ে একটা যে অপোজিশন ভ্যাকিউম আছে, কংগ্রেসকে তো প্রায় শেষ করে দিচ্ছে, এই ভ্যাকিউমটাকে বিজেপি লিফট আপ করে দিল। কেন বলছি? এই অভিজিৎ দীপকে যখন এলেন আমেরিকার থেকে, এয়ারপোর্টে তাকে পারমিশন হাতে করে দেয়া হলো যে আপনি যন্তর মন্তরে যান, পারমিশন আমরা করে দিলাম, পুলিশ করে দিল, আপনি ওখানে আরামসে বসে আপনার আন্দোলন করুন। অন্য সময় কী হয়, অপোজিশন পার্টি আন্দোলনের পারমিশন দেয় না, মারপিট, ভাঙাভাঙি, জলকামান চলে। আরামসে গেল, কফি সিপ করতে করতে, কেউ ওখানে আবার সফট ড্রিঙ্ক। আরেকটা কথা এর মধ্যে বলে দিলে ভালো, দর্শকদের ভালো লাগবে, যারা মাথা এখন দেখা গেছে, অ্যাটলিস্ট গ্রাউন্ডে 5-6টা মাথায় তারা দেখা গেছে, তারা প্রত্যেকেই 2016-17 অবধি বিজেপির ফলোয়ার ছিল এবং নরেন্দ্র মোদীর ফ্যান ছিল, কোট আনকোট। এই বিভিন্ন যারা সৌরভ দাস, অভিজিৎ দীপ, এরা বিজেপির পক্ষে ছিল। হঠাৎ একটা নতুন দেখলাম যে এরা বিজেপির বিপক্ষে কথা বলছে। শুধু একটাই এখন মেনলি বলছে, যেহেতু নিট লিক হয়েছে এবং প্রায় 22-26 লাখ স্টুডেন্টদের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, তো বলেছে যে তার যে এডুকেশন মিনিস্টার, তাকে রিজাইন করতে হবে। যে একটা অবজেক্টিভ নিয়ে তারা এই আন্দোলনটা শুরু করেছে। কিন্তু বিজেপি দেখলো এই স্পেসটা যদি আমি ধরে রাখতে পারি, এই অপোজিশন স্পেসটাকে এদের একটু আমি আপলিফট করে দিই এই ককরোচ জনতা পার্টিকে, তাহলে ককরোচ জনতা পার্টির এই মধ্যে এই ছেলেগুলো থাকবে যে ইউথ, যাদের আমরা ভালো করে দেখতে পারিনি, তাদের একটা মনে ক্ষোভ আছে, রাগ আছে বিজেপির দিকে। আর ইলেকশনে ঠিক আগে যদি আমি এদের মাধ্যম দিয়ে বলে দিতে পারি, এই লোকগুলোর মাধ্যম দিয়ে, ঠিক আছে ইউথ বলে এই হচ্ছে, একটা তার আগে একটা গল্প তৈরি করতে হবে, গল্পটা হবে, তো বলবে যে বিজেপিকে আর একবার চান্স দেয়া হোক, তার আগে কিছু না কিছু একটা ভালো কিছু করবে। যেভাবে রাজনৈতিক দলগুলো চলে, কেনই বা করবে না, বিজেপি পাওয়ার আছে। সেই জায়গায় কংগ্রেসের পুরো যে অপোজিশন স্পেসটা খেয়ে নিতে চাইছে। তো কংগ্রেসকে আউট রেখে যদি আর একটা পার্টিকে আমি রেস করি, যেমন বাংলায় যে টেমপ্লেট হচ্ছে, যে তৃণমূলের দল কিন্তু সে বিজেপিরই, সংসদে 20টা তৃণমূলের, কিন্তু বিজেপি এনডিএতে সাপোর্ট করবো। তো একইভাবে এই একটা বৃহৎ যদি অপোজিশন স্পেস আমি রেডি করে দিই এবং আমাকে সাপোর্ট করবে, মানে বিজেপিকে, আমি আমার বিজেপিকে, তাহলে এর থেকে ভালো আর কোনো টেমপ্লেট হতে পারে না। সেই দিকে এটা একটা পার্সপেক্টিভ বললাম। আর একটা পার্সপেক্টিভ হচ্ছে যে হ্যাঁ, দেশে যদি একটা বিচ্ছিন্নতাবাদের করতে চায় বাইরের কোনো ফোর্স, সেটা ডিপ স্টেট হতে পারে, সেটা অন্যান্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কানেকশন হতে পারে, এখনও পুরোটা পরিষ্কার আসেনি। কিন্তু আমার মনে হচ্ছে, এটা আমি একটা নতুন পার্সপেক্টিভ দিলাম, যে এই অপোজিশন স্পেসটা যে কংগ্রেস একটা ধাক্কা দিচ্ছে, কংগ্রেস কিন্তু আজকে সবচেয়ে উইকেস্ট পয়েন্ট,
সেখানেও কিন্তু 99-100 পার্লামেন্টে, এটা কিন্তু প্রত্যেকে জানতে হবে। কংগ্রেসের কিছু না থাকার পরেও কংগ্রেস আজ পার্লামেন্টে 99-100। কালকে যদি এই যে মানুষের ক্ষোভ রাগ বিজেপির অ্যান্টি ইনকামবেন্সি 15 বছর হয়ে যাবে, তো একটা অ্যান্টি ইনকামবেন্সি হবে এবং তাদের নানা দোষগুণ বেরোচ্ছে, সেইখানে যদি কমপ্লিট বিজেপির বিপক্ষে চলে যায় তাহলে কংগ্রেস আরও শক্তিশালী হয়ে যাবে। তো কংগ্রেসকে শেষ করার জন্য একটা পার্টিকে রেস করলো, যাতে এই অপোজিশনটা পুরো কংগ্রেস না নিতে পারে, এবং এতে লাভ একটি পার্টি, যেমন বেঙ্গলে যেভাবে নতুন রাজনৈতিক পটভূমিকা আমরা দেখতে পাচ্ছি, একজনেরই লাভ বিজেপির, তার যে অপোজিশন নামে কিন্তু সে বিজেপিরই বি টিম, অথবা আমি বলতে পারি তৃণমূলের এক্সটেন্ডেড ফ্যামিলি এখন হচ্ছে বিজেপি এক্সটেন্ডেড ফ্যামিলি, সেটা পার্লামেন্টে অথবা এখানে। একইভাবে এইটা যদি করে দিতে পারে তাহলে বিজেপির খুব লাভবান হবে 2029-এ। সো দিস ইজ আ পার্সপেক্টিভ ইটস টু মাই নলেজ, মানে এই দিকেও কিন্তু এগোতে পারে। আর বিজেপি যদি এগিয়ে থাকে, কুন্ডিশ বিজেপিকে যে এইভাবে একটা টেমপ্লেট কেউ ভাবতে পারে। সংসদীয় রাজনীতিতে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, মানে যাদেরকে আদ্যন্ত তৃণমূল দেখা গেছে, যেমন ধরুন নৈহাটির প্রাক্তন এমএলএ বর্তমানে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, দিল্লিতে তার এমপি ফ্ল্যাট থেকেই কার্যত তৃণমূল কংগ্রেসটা দিল্লিতে পরিচালিত হতো। তিনি আবেদন করে বললেন যে দরকার নেই, আমি অন্য ফ্ল্যাট চাইছি, মানে বিক্ষুব্ধ তৃণমূলে তিনি চলে গেলেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কাকলি ঘোষ দস্তিদার, আপনি একটু আগেই কথাটা বললেন যে দলে থেকেই তো আগে তারা বলতে পারতেন, এখন নেতৃত্বের বিরুদ্ধে বিষোদ্গার, মানে এই যে মুভমেন্টে এটা কোন দিকে দেখতে চলেছে? মানে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন এই দলের লিডারই হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অনুরোধ করছি আপনি পরামর্শদাতা হন, পরিষদীয় দলকে স্বীকার করুন, মানে এই যে ভেঙে আবার বি টিম সি টিম, এগুলোর মানে কি? সুচারু, এবং দর্শকদের প্রত্যেকে বলি যে এইটা কোনোভাবেই সুচারু এটা মনে করবেন না যে এটা কাকুলি ঘোষ দস্তিদার করছে অথবা ঋতব্রত করছে। এরা হচ্ছে পুতুল, এদের সুতো অন্য জায়গায় আছে, টানাটানি সুতো। পুতুল খেলা তো দেখেছেন আমরা সবাই, খেলা সে এই যে খেলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গান গাইছে, খেলছে, কেউ হাত ওঠাচ্ছে, কেউ পা ওঠাচ্ছে, কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার সব, এতদিন ছিল, হঠাৎ বলছে আমি যখন জিতিনি তখনও আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলাম, কিন্তু আজকে আমি হেরে গেছি তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়েছি। অদ্ভুত অদ্ভুত লজিক দিচ্ছে। এই লজিকটা যদি আমরা 4 মের আগে পেতাম অথবা এই ইলেকশানের 2 মাস 4 মাস আগে পেতাম তাহলে এটাকে আমরা মানতে পারতাম। যেভাবে আমি বললাম যে 2020-তে শুভেন্দুবাবুর সঙ্গে আমরা যেভাবে বেরিয়েছিলাম এবং আমাদের আক্রোশ ছিল যে এই পশ্চিমবাংলাকে শেষ করে দিচ্ছে এই দলটা, বিশেষ করে যে দুর্নীতিগ্রস্তদের আরও বাহবা দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, পুলিশ থেকে নিয়ে গিয়ে, আমলা থেকে নিয়ে গিয়ে, নেতৃত্ব থেকে নিয়ে গিয়ে পুরোটাই দুর্নীতির সঙ্গে সাপোর্ট দিচ্ছে সরকার, মানে আমি বলছি দুর্নীতি সাপোর্ট দিচ্ছে সরকার, তখন কিন্তু এরা নিঃশ্বাস নিতে পারছিল, কারণ ফ্রুটস অফ পাওয়ার, এই যে পাওয়ারের যে ফল সেটা ওরা খুব ভালো উপভোগ করছিল। এই ঋতব্রত আমি জানতাম, আমার কাছে প্রায় রোজই আসতো, অফিসে বসে থাকতো। সেই ঋতব্রত কী ছিল যে পুরো পশ্চিমবাংলার দোলা সেন যে ইউনিয়নের হেড ছিলেন, উনি ইউনিয়নের হেড ছিল, আইএনটিটিইউসির হেড ছিল, রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল, এমএলএর টিকিট দিয়েছে, এবং কান পাতলে আরও অনেক কিছু শোনা যায়, ক্যামেরার সামনে না বলাই ভালো। কিন্তু এরা প্রত্যেকে, সেটা কাকুলি ঘোষ দস্তিদার হোক, সুখেন্দু শেখর রয় হোক, এবং যারা আজকে আপনি এ টিম বি টিম সি টিম যাই বলছেন,
তারা আজকে কেন করলো যখন তৃণমূল, আমি যে প্রথমে বললাম কর্পূরের মতন উবে গেল, এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক ব্যানার্জিকে 6 মাস আগে কেন বললো না, 1 বছর আগে কেন বললো না? তাদের এতই যদি খারাপ লাগতো তখনও বেরিয়ে যেতে পারতো। এই রেজিগনেশন শুভেন্দু শেখর রায় যখন আরজি করে সবচেয়ে একটা নির্মম একখানা ঘটনা ঘটলো, সবচেয়ে কুৎসিত ঘটনা বাংলায় ঘটলো, সেই দিন উনি আওয়াজ তুলে আবার তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিলেন, কিছুদিন করেছিলেন, হাল্লা করেছিলেন, বেঁকে বসেছিলেন, তারপর আবার দেখলাম আবার পার্লামেন্টে যাচ্ছে, ওদের সঙ্গে ভালো রিলেশন হয়ে গেছে। আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমি এদের মনোভাবটা বলছি। কাকলি ঘোষ দস্তিদার দীর্ঘদিনের এমপি, মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে তৃণমূল ফরমেশনের আগের থেকে ওনাদের জানাশোনা, পারিবারিক জানাশোনা। এবং কাকলি ঘোষ দস্তিদার মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেতেন পেছনে কাকলি ঘোষ দস্তিদার, একদিকে অরূপ বিশ্বাস আর একদিকে ফিরহাদ হাকিম, এই বিভিন্ন যাদের আমরা প্রত্যেকে বাংলার মানুষ দেখেছে, তাদের এই আওয়াজ তৃণমূল ভেঙে তখন হেরে গেল। এই সময় আওয়াজ কেন হবে? আমার হচ্ছে একটা কথা, তৃণমূল হেরে গেছে, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, সবাই জানে, একটা বাচ্চা যে জন্ম নিচ্ছে সেও জানে। কিন্তু তোমরা যে দলে ছিলে সেই দলে আজ যদি রেজাল্ট বেরোবার পর তার সঙ্গেই থাকো, সেই লিডারের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি 6 মাস আগে ভালো ছিল আর 6 মাস বাদে আজকে রেজাল্ট বেরোবার পর উনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, এটা তো না। এবং প্রত্যেকে যারা আছে দে হ্যাভ অল এনজয়েড ফ্রুটস অফ পাওয়ার। আবার বলছি, এইচ অ্যান্ড এভরিবডি যতজন আছে, কেউ এখানে ধোয়া তুলসী পাতা নয়। তারা পার্লামেন্টে টিকিট পেয়েছে, তারা পার্লামেন্টে জিতেছে, কেউ 1 বার, কেউ 2 বার, কেউ 3 বারের সাংসদ। তার থেকে তো আমি বলবো ডেরেক ওবেরয়েন আর যারা আছে তাদের তো কন্ট্রিবিউশন বাংলার জন্য কিছু নেই, কিন্তু তাদের যে ইন্টিগ্রিটি, লয়্যালটি টুয়ার্ডস দ্য পার্টি অর টুয়ার্ড দ্য লিডার ইজ মাচ বেটার দেন রেস্ট অফ দেম। এরা সব, ধরুন এই যে মেদিনীপুরের যে যিনি আছেন, মেদিনীপুরের যে সাংসদ, তার বিভিন্ন ফটোগ্রাফ মানে ভিডিও চলছে যে 3 তারিখের আগে একটা ভিডিও সবাই গণমাধ্যমে দেখেছে যে 5 তারিখের পর ডিজে হবে এবং বেধড়ক মারতে হবে বিজেপির লোকেদের। এই লোকরাই আবার বিজেপির বি টিম, অথবা তারা পশ্চিমবাংলা বিজেপির বি টিম। এটা যারা ম্যান্ডেট দিয়েছে বিজেপিকে, যারা ওপেন ম্যান্ডেট দিয়েছে, আমাদের মধ্যে গণতন্ত্রে যারা চেয়েছিল দুর্নীতি শেষ হোক, নতুন বাংলাকে দেখতে চাই, বাংলার বলা হয়েছিল একটা নিউ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলা হচ্ছে 4th মে, সেই জায়গায় যদি আবার দেখি এরাই জামা চেঞ্জ করে অথবা অন্য কালার পরেও সেই একই দলের একই ছাতার মধ্যে চলে আসছে, তাহলে বাংলার 10 কোটি মানুষ যারা বিজেপিকে ভালোবেসে চেয়েছে যে বাংলা এগিয়ে চলুক, বাংলার প্রকল্পগুলো আরও ভালো হোক, বাংলার উন্নয়ন হোক, সেই জায়গায় এই মুখগুলো যদি আবার আসে এবং বিজেপির হাতে হ্যাঁ মেলায়, তো আমার মনে হয় কোথাও না কোথাও শুরুর থেকেই একটা কোথাও গলত হচ্ছে, এইখানটা কিন্তু কেটে দেওয়া উচিত। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি যদি প্রকল্পের কথা আনলেন, এবার যদি শেষ প্রশ্ন, সুশাসন দেব এবং ভরসা ইন, ভয় আউট, এই স্লোগানটাকে সামনে রেখে গভর্নমেন্ট ফর্মিং হয়েছে। কি মনে হচ্ছে? যদিও আগামী 6 মাস কোনো মন্তব্য করা ঠিক নয়, কারণ এখন মধুচন্দ্রিমা পিরিয়ড চলছে বলতে হবে, কিন্তু তাও কিভাবে চললে মানে বিজেপি সরকার ঠিকঠাক তাদের অভিষ্ট লক্ষ্যে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয়? শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং যে ক্যাবিনেট তৈরি হয়েছে, ক্যাবিনেট খুব ভালো তৈরি হয়েছে, প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকে ভালো। সে আজকের অনেক ডিক্লেয়ার হয়ে গেছে, হেলথ মিনিস্টার বলুন, ইন্ডাস্ট্রি মিনিস্টার বলুন, এডুকেশন মিনিস্টার বলুন, প্রত্যেকেই গুণীজন মানুষ, প্রত্যেকের একটা এক্সপিরিয়েন্স আছে। এবং আমি যতটা শুভেন্দুবাবুকে চিনি, যে কর্মঠ লোক, তার দৃঢ় একটা বিশ্বাস যে বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাকে, আমি রামরাজ্য কিন্তু লিটারেল সেন্সে বলছি না যে মানে বিজেপি টাইপ রামরাজ্য না, আমি বলছি রামরাজ্য যে আমরা হিন্দুরা যেভাবে জানি, যেখানে সবাইকে সমানভাবে দেখা হবে, সবার কথা শোনা হবে, এবং সবার যে ইচ্ছা, একটা ইচ্ছা তো থাকে, সেই পুরো ইচ্ছা তো সবার ঠিক করে যাবে না, কিন্তু সেই দিকে যেন দলটা এগিয়ে যায়। আমি আবার বলছি, দল আর সরকার যেন আলাদা থাকে, এবং বিজেপি একটা পার্টি, সে পার্টি যেভাবে কাজ করছে পশ্চিমবাংলায় করুক, কিন্তু পশ্চিমবাংলার সরকার যে এই 10 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, 10 কোটি মানুষের যে ইচ্ছে, 10 কোটি মানুষ যে ভেবেছে যে দুর্নীতির থেকে বাংলা যেন মুক্ত হয়, সেই আলোটা যেন আমার মনে হয় শুভেন্দু অধিকারী দিতে পারবে। কারণ তিনি জানেন যে আগে কোথায় কার এই ঘটি বাটি, আগের দলের কোথায়
লোকানো আছে, মানে ওনার থেকে ভালো আমার মনে হয় কেউ জানে না। এবং তৃণমূল কংগ্রেস যেটা ছিল, মানে ওনাদের যে পুরনো দল, সেটা কর্পূরের মতন যেরকম উভে যাচ্ছে, তাসের মতন ভেঙে পড়বে। এবং এই যে বি টিম হচ্ছে, আমি আবার একটা শেষ করার আগে সুচারু প্রশ্নচিহ্ন দিয়ে রাখলাম, বিজেপিকে ভাবতে হবে, কারণ বাংলার মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ যে ভেবে বিজেপিকে যে এনেছে, যে ভোট দিয়েছে, বিপুল পরিমাণে ভোট দিয়েছে, একত্রিতভাবে দিয়েছে, তারা এই মুখগুলোকে আর দেখতেও চায় না, তাদের এই মুখগুলো অ্যাকসেপ্টেড নয়। তাই শুভেন্দু অধিকারীর কাছে আমার আবেদন, একজন বাংলার নাগরিক হয়ে আপনাকে কিন্তু এই বিষয়ে আর একবার চিন্তা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। একাধিক বিষয়ে কথা হলো, রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতির পরিসর কোথায় দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি, আগামী বিজেপি সরকারের পরিকল্পনা কি হবে, কিভাবে চলতে হবে, এবং মানুষ, বাংলার মানুষ ঠিক কী চাইছে, সব কিছু নিয়ে আলোচনা হলো। অবশ্যই আপনারা এই ধরনের নিখুঁত বিশ্লেষণ এবং খবর দেখতে অবশ্যই আমাদের প্ল্যাটফর্মে চোখ রাখবেন। আপাতত শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।